আজকের আমাদের পাঠ্য বিষয় আর্কিমিডিসের নীতি বা আর্কিমিডিস প্রিন্সিপল। এই অংশটি আমাদের নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় পদার্থ গঠন ও ধর্মের একটি অন্তর্গত একটি খুব গুরুত্বপূর্ণ অংশ এবং খুবই মজাদার অংশ। আমরা কখনো দেখেছি যে আমরা যখন একটি জলপূর্ণ পাত্রের মধ্যে আমাদের একটা আঙুল ডোবালাম, দেখব জলটা কিছু পরিমাণ বেড়ে যায়, দুটো আঙুলে আটটু পরিমাণ, পুরো হাত ডুবিয়ে দিলে জলটা হয়তো পাত্র থেকে উপচে পড়ে বা অনেকটাই বেড়ে যায়। আমরা লক্ষ্য করেছি অনেকগুলো ঘটনার মধ্যে একটা ছোট কয়েন জলের মধ্যে ডুবে যাচ্ছে, অথচ সেই লোহার তৈরি বড় বড় জাহাজগুলো জলের মধ্যে ভাসছে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর যার মানে যে ব্যাখ্যা থেকে, যে কারণ থেকে ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিস একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন। সেই বিজ্ঞানী গণিতবিদ আর্কিমিডিস তার সংক্রান্ত একটা খুব মজাদার গল্প আছে। আগে আমরা এই গল্পটা বলবো। এই গল্পটা বললে এই নীতিটি আবিষ্কার হয়েছিল বা আর্কিমিডিসের মাথায় এসেছিল তা আমরা বুঝতে পারবো। এখন আর্কিমিডিস হলেন মহান বিজ্ঞানী ইউক্লিড, তার তার শিষ্য কোনানের শিষ্য হচ্ছে আর্কিমিডিস। তখনকার দিনের একজন বিখ্যাত মানুষ, বিখ্যাত গণিতবিদ, বিখ্যাত বিজ্ঞানী, বিখ্যাত চিন্তাবিদ। তিনি বাস করতেন হচ্ছে মানে সিসিলি একটি জায়গা ছিল, সেই জায়গাটার নাম হচ্ছে সাইরাকিউস। সেই জায়গাতে বাস করতেন। সেখানে কে তাদের যে রাজা, সে রাজা হেরন হেরন একবার একটি মুকুট পেলেন। এই গল্পটা তোমরা হয়তো অনেকে জানো, দেখো যারা জানো না তারা শোনো। হেরন একবার এক শেখরাকে দিলেন একটা মুকুট বানাতে, সোনার রাজার মুকুট। মুকুটটা দেখে হেরনের খুব পছন্দ হলো, কিন্তু সাথে করে এটাও সন্দেহ হলো যে ওই মুকুটের মধ্যে শেখরা কোনো রকম খাদ মেশায়নি তো, তামা ঠামা কোনো কিছু মিশিয়ে দেয়নি তো। তো তা দেখে উনি ভাবলেন যে, অথচ মুকুটটার প্রতি তার অনেকটাই মায়া জন্মে গেছে, খুব সুন্দর লেগেছে মুকুটটা দেখে। উনি ভাবলেন এই ক্রাউনটা আমি ভাঙবো না, এই ক্রাউনটার না ভেঙে যদি এর যে খাঁটি কতটা যাচাই করা যায়। যেমনি ভাবা তেমনি কাজ। কিন্তু ব্যাপার হচ্ছে তার মাথায় এবে বুদ্ধি কুলালো না। অতকিম আর্কিমিডিসকে আর্কিমিডিসকে ডেকে এনে বলা হলো যে তোমাকে এই মুকুটটাকে না ভেঙে এই ক্রাউনের মধ্যে সোনা কতটা আছে, মানে সোনা এই ক্রাউনের খাঁটি কতটা, সোনা দিয়ে তৈরি না আরো কিছু মিশানো আছে, সেটা তোমাকে বের করতে হবে। আর্কিমিডিস বললেন মহাচিন্তায়, ভাবতে শুরু করলেন। তিনি বেশ কয়েকদিন ধরে ভাবলেন, ভেবে কোনো রকমই কিছুই আইডিয়া মাথায় তার আসলো না কি করবেন। এই ভাবতে ভাবতে তিনি একটা কাজ করলেন, সেটা হচ্ছে একবার বাথটাবে চান করতে গেলেন। বাথটাবে চান করতে নেমে গিয়ে দেখলেন অবাক ঘটনা, তিনি যে বাথটাবে নামছেন তার শরীরে যেই পা নামালো কিছুটা পরিমাণ জল মাটিতে পড়ে গেল। বাথটাব অবশ্যই টুবু করে ভর্তি করা ছিল, পুরোপুরি ভর্তি ছিল। তিনি আরেকটা পা নামালেন, আরও জল কিছুটা পড়লো, এবং পুরোটা যখন নামলেন তখন দেখলেন পুরো অনেকটা জল পড়ে গেলেন। এই থেকে উনি আইডিয়া আসলেন, ওনার মাথায় আইডিয়া আসলো। তোমরা নিশ্চয়ই জানো ইউরেকা, সেই ঘটনা, সেই বিখ্যাত ঘটনা। ইউরেকা মানে আই হ্যাভ গট ইট, মানে আমি পেয়েছি ব্যাপারটা, আমি পেয়েছি করে সে ছুটতে ছুটতে রাজার কাছে চলে গেলেন। এবং তিনি সেই বিখ্যাত বা তার আর্গুমেন্টেশন নীতি দিয়ে সেই সোনার মুকুটে কতটা খাঁটি রইলেন বা কতটা ঠিক সেটা বের করে দিলেন। এখন ঘটনা হলো কি, সেই নীতি, এই নীতিতে বলছে একটা বস্তু যখন জলের মধ্যে আমরা ফেলি তাকে, সে তার সম আয়তনের জলকে অপসারিত করে দেয়। আমরা যদি দেখি যে আমরা এই বস্তুটাকে এর মধ্যে আস্তে আস্তে নামিয়ে দিতে চাইছি, প্রথম জাস্ট নামাতে শুরু করেছি, এবার এটাকে কিছুটা নামিয়ে দিলাম। যখন নামিয়ে দিলাম তখন দেখলাম যে এর কিনারা দিয়ে কিছুটা করে জল পড়ছে, এবং কিনারাতে জলটা যেন পড়ে না যায় সেজন্য আমি একটা আলাদা ছোট পাত্র রেখেছি। দেখলাম কিছুটা পরিমাণ জল পড়ে গেছে এর মধ্যে, এই কিনারা দিয়ে বেরিয়ে। এবার আমি বস্তুটাকে আরও সম্পূর্ণভাবে নিমজ্জিত করে দিলাম, দেখলাম আরও কিছুটা জল এখান দিয়ে গিয়ে পড়ে গেছে। এখন ঘটনা,
এখান থেকে আমরা কি বলতে পারি যে বস্তুকে আমরা যদি আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করি, বস্তু কিছু পরিমাণ জল মানে তার আয়তনের সমান জল হচ্ছে অপসারিত করবে। এবার এখানে একটা মজার ঘটনা, আমরা এই ঘটনাটা লক্ষ্য করেছি, যদি আমরা কখনো সাঁতার কেটে থাকি, সাঁতার কাটলে আমরা দেখব জলের মধ্যে নামলেই যেন জল থেকে জলটা আমাদের যেন ভিতর থেকে জলের যারা সাঁতার কাটে তারা দেখবে জলটা যেন সব নিচ থেকে যেন কেউ একটা ঠেলা মারছে, জলের নামলে যেন একটা ঠেলা মারে। সবচেয়ে সহজ আরেকটা বুদ্ধি তোমরা করতে পারো, যারা তোমরা অনেকে সাঁতার এখনো জানো না, তারা একটা মগ, একটা বাটি, একটি ঘটি উল্টো করে জলের মধ্যে ডোবানোর চেষ্টা করবে, দেখবে জল নিচ থেকে যেন অনেক ঠেলা মারছে। এই যে নিচ থেকে যে জলের যে ঠেলাটা আসছে এইটাকে বলা হয় হচ্ছে প্লবতা বা বায়ান্সি ফোর্স। কি ব্যাপার, একটা মজার আরেকটা ঘটনা দেখি। এই বস্তুটা, এই ওয়েটটার ওজন হচ্ছে ধরা গেল হচ্ছে 7 আছে ওজনের, 7 পাউন্ড। এবার এই ওজনটাকে আমরা যখন এয়ারে রেখেছি তখন 7 পাউন্ড দেখাচ্ছে। আমরা করলাম কি, এটাকে আস্তে আস্তে করে জলের মধ্যে নামিয়ে দিলাম। যেই জলের মধ্যে নামিয়ে দিলাম দেখলাম হচ্ছে এর ওজনটা কমে গেছে, কমে গিয়ে 4 পাউন্ড হয়ে গেছে। তাহলে 3 পাউন্ড গেল কোথায়? এই 3 পাউন্ড বুঝতে গেলে আমাদের যেটা করতে হবে, এই যে জল রয়েছে তার পাশে একটা কিনারার ব্যবস্থা করতে হবে, কিনারা লাগানো থাকবে যাতে কিনারাটা থেকে জলটা পড়তে পারে, এবং এই কিনারাতে একটা বাটি বা একটা পাত্র রাখতে হবে যার মধ্যে এই জলটা কালেক্ট হয়। আমরা দেখব যে জলটা পড়েছে সেই ক্ষেত্রে যদি আমরা এই বস্তুটাকে এর মধ্যে ডোবাই, এইটার ওজন হবে ঠিক 3 পাউন্ড। মানে এই বস্তুর ওজন 4 পাউন্ড, এই বস্তুর ওজন 3 পাউন্ড, মিলে পূর্ব বস্তুর যে ওজন ছিল 7 পাউন্ড মিলে গেল। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি বস্তুকে সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর মধ্যে ওজনের কিছুটা পরিবর্তন হচ্ছে। এই ওজনের পরিবর্তনটা মানে যেটাই হচ্ছে বাইরে, সেটাই হচ্ছে অপসারিত জলের ওজনের সমান। ঘটনা তোমরা মনে রাখবে, এই অপসারিত জলের সমান যে ওজনটা তোমরা তৈরি হলো, এই পরিমাণই ঊর্ধ্বঘাত, এই পরিমাণই প্লবতা বস্তুর উপর ক্রিয়া হয়। এটা আমরা সাঁতার কাটতে গিয়ে এই জিনিসটাই করি। সাঁতার কাটতে গেলে আমাদের বুকের মধ্যে একটা চাপ ফিল হয়, যে চাপটা আমাদের শরীরটাকে সম্পূর্ণরূপে ভাসিয়ে রাখে। এখন একটা বড় জাহাজ ভাসে, একটা বড় জাহাজ ভাসছে, কিন্তু ছোট্ট একটা পেরেক ডুবে যায়। কেন? ধরা গেল এই আমার সেই জাহাজ, যার ওয়েট হচ্ছে 8,000 টন। 8,000 টন মানে মারাত্মক বড়। একটা ছোট একটা 5 মিলিগ্রামের পেরেক ডুবে যাচ্ছে, অথচ একটা 8,000 টনের জাহাজ ভাসছে। কি করে ভাসছে? ঘটনাটা হচ্ছে জাহাজের যদি ওজন যদি 8,000 টন হয়, এবার আমরা ধরছি জাহাজের যদি মোট আয়তন, জাহাজের যে আয়তনটা যেটা হচ্ছে 63,000 মিটার কিউব। এই 63,000 মিটার কিউব আমরা কি করে বের করেছি? তাদের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সব গুণ করে তারপর হচ্ছে তার মধ্যে কতটা অংশ সে জলের মধ্যে ডুবতে পারে সেটা দিয়ে গুণ করে আমরা বের করেছি। এবার আমরা তাহলে জল ও যদি 63,000 মিটার কিউব যদি বা ঘনমিটার যদি ওর আয়তন হয়, ও তাহলে 63,000 ঘনমিটারেই জল হচ্ছে অপসারিত করবে। যে ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস 63,000 মিটার কিউব। এবার তাহলে জলের যদি ঘনত্ব ধরে নিই 1.025 গ্রাম পার কেজি পার মিটার যদি ধরে নিই, তাহলে এক্ষেত্রে জলের ওজনটা হবে হচ্ছে, আমরা যদি ধরো ওই 1.025 দিয়ে গুণ করলে আসছে হচ্ছে 64,575, অর্থাৎ বলতে পারি হচ্ছে 64,575 টন। এবার এই 64,575 টনেরই আপথাস্ট আমরা বা উপরের একটা ঊর্ধ্বমুখী বল আমরা কিন্তু পাবো, যেটা এই বস্তুকে, যেটা এই জাহাজটিকে ভাসিয়ে রাখবে। এবার যদি এমন হতো আমার জাহাজের ওজন যদি তার, এবার একটা মজার ব্যাপার, আমার জাহাজের ওজন যদি 64,000 টনের তুলনায় বেশি হতো তাহলে আমার জাহাজ ডুবে যাবে, আর যদি 64,000 টনের থেকে কম হয় তাহলে সেই জাহাজ ভাসবে। এই নীতির উপর ভিত্তি করে আমাদের বড় বড় জাহাজগুলো কিন্তু ভাসছে। এবার তোমাদের যেটা আসছে আর কি, নীতিটা তাহলে কি? নীতি হচ্ছে কোনো একটি বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে মানে প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের যে আপাত হ্রাস হবে, মানে বস্তুর ওজনটা যে পরিমাণ কমবে, এই হ্রাসটা হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। মানে যে পরিমাণ তরলকে বা গ্যাসীয়কে ও অপসারিত করবে, যে পরিমাণ তরল বা গ্যাসীয়, যে পরিমাণ মানে যে ওজনের তরল বা গ্যাসীয় পদার্থ থেকে বস্তু অপসারিত করবে, বস্তুর আপাত ওজনের হ্রাস কিন্তু ততটাই হবে, মানে বস্তুর ওজনটা ততটাই কমে যাবে।
মানে এই আপাত ওজন যেটা বস্তু পেলাম জলের মধ্যে বা তরলের মধ্যে, যেটা আপাত ওজন পেয়েছি, তার সঙ্গে যদি প্লাস করি আমরা হচ্ছে ওই ওজন হ্রাসটা, মানে যে পরিমাণ জলকে ও অপসারিত করেছে, যে ওজনের জলকে অপসারিত করেছে, এই দুটো যোগফল হবে হচ্ছে বস্তুর ওজন। এই যে ঊর্ধ্বমুখী বল, এই ঊর্ধ্বমুখী বলটাকে আমরা বলবো হচ্ছে প্লবতা। এবার আমাদের মাথায় আসবে যে বস্তু তিনভাবে ভাসতে পারে, তিনভাবে জলকে, একটা বস্তুকে জলের মধ্যে ফেলে দিলে বস্তু তিনটে ঘটনা দেখাতে পারে। একটা হচ্ছে একদম ডুবে ডুবে ভাসতে পারে, এরকম এই কাঠের ব্লকটা যেমন এর মধ্যে জলের মধ্যে একদম ডুবে ভাসছে, সেক্ষেত্রে কি আমরা জানি যে কাঠের ব্লকের মধ্যে যে ওজনটা আছে সেটা তার নিচের দিকে কাজ করছে, এটা অভিকর্ষীয় ব্যাপার, অভিকর্ষীয় যে বল সেটা নিচের দিকে যেহেতু কাজ করে, তো ওজন এরকম নিচের দিকে কাজ করবে। কিন্তু ব্যাপার হচ্ছে এই প্লবতাটা কিন্তু উপরের দিকে কাজ করবে। এবার এমন যদি হয় যে প্লবতা, মানে যদি আমি ধরে নিই প্লবতা হচ্ছে আমাদের W2, এটা উপরের দিকে কাজ করছে, আর বস্তুর ওজন যেটা W1 যেটা নিচের দিকে কাজ করছে, এই দুটো সমান, তাহলে বস্তু জাস্ট ডুবে ভাসবে, একদম জাস্ট একদম নিমজ্জিত হবে, জাস্ট নিমজ্জিত হয়ে ভাসতে থাকবে। 2 নম্বর কেস, 2 নম্বর কেস যদি এমন হয় যে বস্তুর যে ওজনটা তার তুলনায় যদি প্লবতাটা বেশি হয়, তাহলে বস্তু কিছুটা মানে কিছু পরিমাণ ডুবে তারপর ভাসতে থাকবে। এবার যদি এমন হয় বস্তুর ওজন যদি যে পরিমাণ জল অপসারিত করেছে তার ওজনের তুলনায় বেশি হয়, তাহলে বস্তু ডুবে যাবে। এই হলো বস্তুর ভাসনের সূত্র, এটাকে বলা হয় ভাসনের সূত্র। এবার আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, একটা মজার প্রশ্ন দিয়ে দিতে পারে যে এমন তো হলো, তাহলে কৃত্রিম উপগ্রহে প্লবতা কত? মাথায় রাখতে হবে কৃত্রিম উপগ্রহে বা মহাকাশে এগুলো এক একটা কিন্তু ভাসন অবস্থা সৃষ্টি হয়, ফলে এখানে কোনো রকম প্লবতা কাজ করে না। তোমরা প্লবতাকে একটা খুব সহজ পরীক্ষা দ্বারা বুঝতে পারবে। ধরো গেল এই একটা দুটো জলের জার আছে, এই প্রথম জারের মধ্যে একটা বস্তু, এই বস্তুটাকে ডোবানো আছে। এই যে বস্তুটা ডোবানো আছে এটা জলের মধ্যে ডুবে গেছে, এই জলের মধ্যে ডুবে যাওয়ার ফলে এটা একটা ঊর্ধ্বমুখী বলকে কাজ করছে F পরিমাণ। এটা সম্পূর্ণ ডুবে নেই, এটা কিছুটা পরিমাণ ডুবে আছে, কিছুটা বাইরে আছে। এবার এই ঊর্ধ্বমুখী বলটা কী হবে? অপসারিত জলের ওজনের সমান। ওজনটা দেখা গেল হচ্ছে 1.5 কেজি, মানে 1.5 কেজি আছে ওজন। তাহলে এর বলটা কত হবে? 1.5 কেজি ওজন, কিন্তু এই ওজনটা কিন্তু 1.5 কেজি নয়, অ্যাকচুয়ালি এটা ভরের এককে দেওয়া আছে। ওজনে আনতে গেলে কী করতে হবে? আসলে এটা আছে হচ্ছে 1.5 কেজি ওয়েট, মানে অভিকর্ষীয় একক। এটাকে আমরা যদি পরম একক মানে ডাইনিউটনে আনতে চাই, যেটা অ্যাকচুয়ালি বলের একক, সেটা কিন্তু বল বা ওজনের একক, যেটা মানে বল বা ওজনের যে অভিকর্ষীয় একক, তো এই কেজি ওয়েট বা গ্রাম ওয়েট, এটাকে আমরা যদি নিয়ে আসতে চাই হচ্ছে পরম এককে, মানে এসআইতে হচ্ছে নিউটন, যদি আনতে চাই তাহলে সূত্র হচ্ছে F=m×g। জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, তাহলে m মানে কত? 1.5 কেজি, 1.5 কেজি লিখলাম, আর জি হবে হচ্ছে 9.8। ঠিক আছে, কিন্তু আমরা 9.8 না বসে যদি 10 বসে, জিনিসটা দেখতে আমাদের হিসাবে সুবিধা হয়ে যাবে। কিন্তু আমরা জাস্ট এটা রাফ ক্যালকুলেশনের জন্যই, বাস্তব ক্যালকুলেশনে যদি প্রশ্নে বলে না দেয় 10, তাহলে আমরা হচ্ছে এরকম 9.8 ধরে নেবো। তাহলে এবার গুণ করে দাঁড়াচ্ছে হচ্ছে 15 নিউটন। অথচ এবার আমরা কী করলাম, এই বস্তুটাকে এইটুকু না গুলিয়ে, মানে এইটুকু না ডুবিয়ে, আমরা এই বস্তুটাকে এবার করলাম কি, সম্পূর্ণ ডুবিয়ে দিলাম, একদম জলের মধ্যে সম্পূর্ণ ডুবিয়ে দিয়েছি। ডুবিয়ে দিলে কী হলো? দেখা গেল এবার হচ্ছে সেই ওই একই ঊর্ধ্বমুখী বল ইজ ইকুয়াল টু হবে অপসারিত জলের ওজন। এবার দেখা গেল হচ্ছে জলের যে মানে যে পরিমাণ হচ্ছে অপসারিত জল হয়েছে, সেই অপসারিত জলটার ওজন হচ্ছে 2 কেজি। তাহলে ওজন 2 কেজি, মানে ওই সেই ওজনটাকে, এটা তো 2 কেজি ওয়েট হবে, তাহলে 2 কেজি ওয়েট মানে হচ্ছে গ্রাম। F=m×g, m এর মান 2 ইন্টু জি এর মান যদি 10 হয় তাহলে 20 নিউটন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে প্লবতা হচ্ছে কম কাজ করছে, 15 নিউটনেই কাজ হচ্ছে। এই ক্ষেত্রে যেহেতু বেশি অপসারিত করেছে, প্লবতা বেশি, 20 নিউটন। এবার আমরা প্রমাণ করব যে বস্তুর উপর, কোনো একটা বস্তু যদি নিমজ্জিত করা হয়, তাহলে সেই বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বঘাত যেটা হবে, ঊর্ধ্বমুখী যে বলটা প্রয়োগ হবে, সেটা বস্তুর যে পরিমাণ বা যে আয়তনের জলকে অপসারিত করেছে সেই জলের ওজনের সমান বা তরলের ওজনের সমান। এটা আমরা প্রমাণ করব। এই প্রমাণটার আগে আমরা আর্কিমিডিসের জীবনের শেষ দিকের একটা ঘটনা শুনি, যে ঘটনা শুনলে তোমাদের বেশ ভালো লাগবে। আর্কিমিডিস যখন, সেই টাইমে রোমানরা খুব যুদ্ধ বিগ্রহে খুব কি বলবো পারদর্শী ছিল। তো রোমানরা মাঝে মাঝে এসে হচ্ছে এই আর্কিমিডিসের দেশকে আক্রমণ করতো। তো আর্কিমিডিসের রাজার হুকুম মতো আর্কিমিডিসের উপর যে করে হোক দেশকে বাঁচাও। আর্কিমিডিস একবার কি করলেন, রোমানরা বড় বড় সব জাহাজে এসে আর্কিমিডিসের দেশ আক্রমণ করলেন। আর্কিমিডিস কি করলেন, একটা বড় অবতল দর্পণ বানালেন এবং এই অবতল দর্পণের সাহায্যে সূর্যের আলোকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করলেন। সম্ভব একটা উত্তল লেন্সের দ্বারা, যেটা তোমরা ম্যাগনিফাইং গ্লাস বা আতশ কাচে করো। আতশ কাচের মধ্যে তোমরা হচ্ছে আলো পাঠাও, আলো পাঠালে সেই আলোটা হচ্ছে একটা বিন্দুতে কেন্দ্রীভূত হয়। সেই কেন্দ্রীভূত হওয়া জায়গায় প্রচন্ড তাপ উৎপন্ন হয়, তোমরা কাগজে আগুন ধরিয়ে দিতে পারো। এই বুদ্ধিটা
বলছে আর্কিমিডিস কাজে লাগালেন। কি করলেন তিনি? একটি বড় অবতল দর্পণ বানালেন। তার মধ্যে সূর্যের আলো আসতে থাকলো। সূর্যের আলোকে উনি হচ্ছে ওই জাহাজের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে এই জাহাজের উপরে সূর্যের আলোকে কেন্দ্রীভূত করলেন এবং কেন্দ্রীভূত করে জাহাজগুলোকে পুড়িয়ে দিলেন। তো সেই টাইমের রোমানরা বেশ একটু কুসংস্কারাচ্ছন্ন ছিল। হট করে কোথাও কিছু নেই, জাহাজে আগুন ধরে যাচ্ছে, এই দেখে ভয়ে ওরা পালিয়ে গেল। এরকম বহুতবার আর্কিমিডিস কিন্তু বিভিন্ন তার বৈজ্ঞানিক কৌশল দিয়ে তার দেশকে রক্ষা করেছিলেন। কিন্তু একবার হলো কি, আর্কিমিডিসের দেশে তখন একটা উৎসব চলছে। এই টাইমে রোমানরা এসে তার দেশকে আক্রমণ করলো। তো তার দেশের বিভিন্ন ধন সম্পদ সব লুট যা সম্ভব যা শুরু হলো। সেই সময় আর্কিমিডিস একটা বালির তটে বসে তিনি হচ্ছে একটা কাঠি দিয়ে বা লাঠি দিয়ে বালির মানে উপরে বিভিন্ন রকম অঙ্ক খুঁজছিলেন। তো রোমান সৈন্যরা গেলেন তার কাছে, গিয়ে বলল যে উঠে দাঁড়াও। আর্কিমিডিস তো তার অঙ্ক নিয়েই বিভোর ছিল, সে ভাবতেই পারলো না রোমান সেনা বা না কি এসছে। সে বললো তুমি একটু দাঁড়াও তোমরা। এই শুনে রোমান সৈন্যদের বহু খারাপ লাগলো। কি ব্যাপার, আমরা রোমান সৈন্য, আমাদের বলছে দাঁড়াও, আমাদের কথা তামিল করছে না, এক তো হেরে গেছে এই যে আমাদের সঙ্গে যুদ্ধে এরা, বলে তলোয়ারের আঘাতে এই বিখ্যাত বিজ্ঞানীর জীবনাবসান ঘটে। যাই হোক, জীবনাবসানের আগে তার বিজ্ঞানের জগতে তার যা অবদান তা তাকে চিরস্মরণীয় করে দিয়েছে। এখন ঘটনা হচ্ছে আমরা সেই প্রমাণটা করবো। মানে কোন প্রমাণটা? যে বস্তু দ্বারা যে পরিমাণ জল বস্তু অপসারিত করেছে সেটা হচ্ছে বস্তুর যে ওজনে হ্রাস ঘটেছে বা বস্তুর মধ্যে যে প্লবতা কাজ করবে এই অপসারিত বা জলের ওজনের সঙ্গে তা সমান হবে। আমরা ধরে নিচ্ছি এই এ বি সি ডি ই এফ জি এইচ এই যে ঘনকটা, এই ঘনকটা আমাদের এই তরলের মধ্যে হচ্ছে সম্পূর্ণভাবে নিমজ্জিত আছে। এর দুটো তল আছে। এই দুটো তল, একটা উপরিতলটা এবিসিডি তলটা, এটা জলের উপরিতল থেকে H1 গভীরতায় আছে, আর এই EFGH তলটা জলের উপরিতল থেকে H2 গভীরতায় আছে। এবার আমরা করলাম কি, দেখবো যে এই যে তলগুলো মানে যেগুলো লম্বালম্বিভাবে তল আছে, মানে কিরকম তোমরা বলো, দেখো ABHE এই তলটার সঙ্গে হবে হচ্ছে DCGF এই তলটা, তারপর ADFE তার সঙ্গে BCGH এই যে তলটা, এই বিভিন্ন তলগুলো, এই তলগুলো মানে এই ঠিক বিপরীত যে সমান্তরাল তলগুলো, যে খাড়া যে তলগুলো আছে বিপরীত দিকের, এই তলগুলো এইটা এই দিকেরটার সঙ্গে ওই দিকেরটা, এই যে তলগুলো, এই তলগুলো কিন্তু ভালো করে তোমরা লক্ষ্য করলে দেখবে এরা পরস্পরের সঙ্গে সমান্তরাল এবং খাড়া হয়ে রয়েছে বলে এই দু সাইডে কিন্তু তরলের যে ঘাতটা, পার্শ্বঘাতটা কিন্তু সমান হবে। এদিকেও সমান, এদিকেও সমান, এই দিক থেকেও যা ঘাত সমান, ওই দিক থেকেও একই ঘাত আসছে। কিন্তু এই উপর নিচে ঘাতটা কিন্তু সমান হবে না, কারণ গভীরতা আলাদা। এই উপরে এবার আমরা আসছে সেটা হলো যে এ বি, আমরা ধরে নিচ্ছি AD FE আর হচ্ছে BCGH, এদের তো সে আমরা দেখলাম যে ঘাত দুদিকের পার্শ্বঘাত সমান এবং সমান হওয়াতে, সমান ও বিপরীত হওয়াতে পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। কিন্তু এই ABCD আর EHGF এর ক্ষেত্রে কি হবে? পার্শ্বঘাত সমান, ওই ঊর্ধ্ব নিম্নঘাত সমান হবে না। এবির ক্ষেত্রে, ABCDর ক্ষেত্রে হচ্ছে নিম্নঘাত, আর এই EHGF এর ক্ষেত্রে হচ্ছে ঊর্ধ্বঘাত, সমান হবে না কারণ গভীরতা আলাদা। তাহলে এবার আমরা প্রথম বের করি ABCDর ক্ষেত্রে, ABCDর ক্ষেত্রে নিম্নঘাতটা কি পরিমাণ আছে এটা বের করতে গেলে আমাদের করতে হবে গভীরতা আমরা দেখতে পাচ্ছি এখানে H1। এবার ঘটনা হচ্ছে তাহলে কি হবে, এবার ABCD তলের উপরে কোন একটা বিন্দুতে নিম্নচাপ করতে হবে, গভীরতা H1, ঘনত্ব রো ইন্টু জি। এবার এর মধ্যে তাহলে আমরা যদি ধরে নিই ওই তলটার ক্ষেত্রফল, আমরা আচ্ছা একটা জিনিস আমরা ধরে নিই যে ঘনকটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে L করে, তাহলে এই ABCD বাহুর ক্ষেত্রফল হবে L স্কয়ার, তাহলে এর নিম্নমুখী ঘাত হবে হচ্ছে চাপ, নিম্নমুখী চাপ গুণ ক্ষেত্রফল, তাহলে নিম্নমুখী চাপ হলো হচ্ছে H1 রো জি গুণ ক্ষেত্রফল হচ্ছে L স্কয়ার। এবার হচ্ছে আমরা ঊর্ধ্বমুখী চাপ বের করব EFGH, মানে
EFGH এই তলটা EFGH এই তলটার উপরে ঊর্ধ্বমুখী কি ঘাত আছে, গভীরতা কি H2। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে ঊর্ধ্বমুখী চাপ হবে হচ্ছে H2 রো জি, ঘাত হবে হচ্ছে ওই তলের ক্ষেত্রফল হচ্ছে L স্কয়ার, তাহলে H2 রো জি ইন্টু L স্কয়ার। কিন্তু আমরা দেখছি যে H2 কিন্তু H1 এর থেকে বড়, ভালো করে ভেবে দেখো H2 মানে এখান থেকে এইটুকু কিন্তু এইখান থেকে এইটুকু রো ওয়ানের H1 এর থেকে অনেক বড়। তাহলে H2 তে যেহেতু H1 এর থেকে বড়, তাহলে ঊর্ধ্বমুখী ঘাত বেশি নিম্নমুখী ঘাতের তুলনায়, এই জন্যই কিন্তু বস্তু এই ঊর্ধ্বমুখী ঘাতটার পরিমাণ বেশি থাকে বলেই ভেসে থাকে। এবার ঘটনা হলো যে ঊর্ধ্বমুখী ঘাতটা কতটা বেশি, তাহলে আমি বলতে পারি ঊর্ধ্বমুখী ঘাতটা বেশি হবে ঊর্ধ্বমুখী ঘাত মাইনাস নিম্নমুখী ঘাত। এটাকে আমরা বলতে পারি ঊর্ধ্বমুখী লব্ধি ঘাত। এই লব্ধি ঘাতটা কত হবে, এই যে ঊর্ধ্বমুখী ঘাত মাইনাস নিম্নমুখী ঘাত বিয়োগ করে কি হচ্ছে রো জি এল স্কয়ার কমন চলে আসছে, হয়ে যাচ্ছে H2 মাইনাস H1। এই H2 মাইনাস H1 মানে কি, এটা একটা ঘনকের দৈর্ঘ্য হবে। আমরা যদি ধরি যে H2 কতটা, এখান থেকে এতটা H2, তার থেকে যদি H1 মানে এইটুকু, মানে এখানেও সেই এইটুকু বাদ দিয়ে দিই, সেটা এটা L এর সঙ্গে সমান হবে, তাই নয় কি? অর্থাৎ যদি আমরা এখন H2 মাইনাস H1 এর জায়গায় L বসিয়ে দিই, তাহলে হয়ে গেল হচ্ছে রো জি এল কিউব। এল কিউব মানে কি ঘনত্ব, সরি এল কিউব মানে ঘনকের আয়তন। তাহলে এখানে যে আয়তন গুণ এইটা কি, এই রো ইন্টু জি, এটা কি, এটা দেখো এটা হচ্ছে রো ইন্টু জি যেটা, তাহলে এর মধ্যে হচ্ছে ঘনত্ব আছে, রো হচ্ছে ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তাহলে এইটা হচ্ছে আয়তন। এবার ঘটনা হচ্ছে ঘনত্বকে আমি যদি অভিকর্ষ ত্বরণ দিয়ে যদি গুণ করি, এবার যদি আমি এখানে এল কিউবের ভ্যালুটা যদি 1 ধরি, তাহলে একক আয়তনের ঘনত্বটাকে আমরা ভর বলবো, তাহলে ভর গুণ অভিকর্ষ ত্বরণ তো ওজন। তাহলে একক আয়তনের যদি আমি, তাহলে হয়ে গেল এটা হচ্ছে যে ঘনকের সমপরিমাণ যে আয়তনের হচ্ছে তরলের ওজন। তাহলে এটাই তো আমরা বের করতে চাইছিলাম, ঘনকের উপর ঊর্ধ্বমুখী ঘাত ইকুয়াল টু হচ্ছে ঘনকের দ্বারা অপসারিত যে তরল হবে তার ওজনের সমান। এটাই কিন্তু আমাদের আর্কিমিডিসের সূত্র ছিল। তোমরা এটা ব্যাপারটাকে ভালো করে পড়বে। এর পরবর্তী যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ঘনত্ব। কাকে বলে এই ঘনত্ব, এগুলো আমাদের জানা, তো আরেকবার করে দেখে নিই। এক একক আয়তনের কোনো বস্তুর ভরকে আমরা বলি হচ্ছে তার ঘনত্ব। একক আয়তন হিসাবে এটাকে আমরা নিতে পারি 1 মিটার কিউব, মানে 1 ঘনমিটার। তার যা ভর হবে সেটাকে বলবো ঘনত্ব। 1 সেমি কিউব মানে 1 ঘন সেমি, তার যা ভর হবে তাকে বলবো ঘনত্ব। এবার ঘনত্বের একক কি, ঘনত্বের একক যদি সিজিএস নিই, গ্রাম পার ঘন সেমি বা গ্রাম পার সিসি, এসআইতে কেজি পার ঘনমিটার বা কেজি পার মিটার কিউব। এবার ঘনকের মাত্রা, ঘনত্বের মাত্রা হবে হচ্ছে ভরের মাত্রা বা আয়তনের মাত্রা। তাহলে ঘনকের মাত্রা, এই ঘনত্বের মাত্রা হচ্ছে এম বাই এল কিউব, এম বাই এল কিউব। তাহলে ঘনত্বের মাত্রা গিয়ে দাঁড়ালো এম বাই এল টু দি পাওয়ার -3। এবার ঘনকের দুটো একক, ঘনত্বের দুটো একক হচ্ছে, এক হচ্ছে গ্রাম পার সিসি, এই গ্রাম পার সিসি, আর কেজি পার মিটার কিউব। এদের মধ্যে একটা সম্পর্ক আমরা দিতে দেয় অনেক সময়, এটা তোমরা দেখবে। আমরা 1 কেজি পার মিটার কিউব থেকে শুরু করি। 1 কেজি পার মিটার কিউব মানে হচ্ছে 1 কেজি বাই 1 মিটার কিউব। 1 মিটার কিউবের জায়গায় আমরা লিখতে পারি 1 মিটার গুণ 1 মিটার গুণ 1 মিটার উপরে 1000 গ্রাম। এবার এই ভ্যালুগুলো, 1 মিটার মানে 100 সেমি, 1 মিটার মানে 100 সেমি, 1 মিটার মানে 100 সেমি। এবার এই শূন্যগুলোকে কাটাকাটি শুরু করলাম, গিয়ে দাঁড়াচ্ছে 10 টু পাওয়ার -3 গ্রাম পার সেমি কিউব। অর্থাৎ এভাবে ধরতে পারি আমরা, বলতে পারি যে 1 গ্রাম পার সেমি কিউব ইকুয়াল টু হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এই প্রমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু তোমাদের থাকতে পারে। এরপরে আমরা পড়বো আপেক্ষিক গুরুত্ব। কাকে বলে আপেক্ষিক গুরুত্ব? আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কোনো একটা পদার্থের ঘনত্ব, তাকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের ঘনত্ব দিয়ে ভাগ করছি। তরল মানে জল হিসেবে নেওয়া হয়। 4 ডিগ্রি সেন্টিগ্রেড কেন, আমরা জানি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। এই অনুপাতটাকে বলা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব। এই সাধারণত ঘনত্বের সঙ্গে একটা উষ্ণতার সম্পর্ক থাকে, কিন্তু উষ্ণতার ক্ষেত্রে যেহেতু আয়তনের একটা পরিবর্তনের ব্যাপার থাকে, কিন্তু এইখানে যেহেতু আমরা রিলেটিভ নিচ্ছি, এই ব্যাপারটা এখানে কাজ করে না। নেক্সট হলো, এবার আমাদের যে প্রশ্নটা যাচ্ছে যে দেখাও যে কোনো একটা তরলে ভাসমান বস্তুর আয়তনের যে ভগ্নাংশ নিমজ্জিত থাকে সেটি হচ্ছে কঠিন ও তরলের ঘনত্বের অনুপাতের সমান। মানে জলের মধ্যে যদি আমি একটা বস্তুকে ডুবিয়ে রাখি, একটা লোহার বলকে ডুবিয়ে দিই বা একটা সোলার বলকে বা কোনো কিছুটাকে ডুবাই, তার যে ভগ্নাংশটা নিমজ্জিত থাকবে বা যে অংশটা উপরে থাকবে, জল তরলের উপরে থাকবে, সেটা নির্ভর করবে হচ্ছে ওই কঠিনটা আর তরলটা এদের হচ্ছে ঘনত্বের অনুপাতের উপরে। এখন দেখা যাক, এই একটা ঘনক, এই ঘনকটির মোট আয়তন হচ্ছে ভি, এর মধ্যে ছোট স্মল ভি আয়তনটা জলের তলায় আছে, আর
বেঁচে আছে মানে বাইরে রয়েছে হচ্ছে ভি মাইনাস, বড় ভি মাইনাস স্মল ভিটা। এবার বস্তু যদি ও যদি সম্পূর্ণ দ্রবীভূত মানে মানে ডুবে থাকতো, তাহলে ও জল যেটা অপসারিত করতো সেটা ভি পরিমাণে আয়তন অপসারিত করতো। এবার আমি ধরছি যে এর মধ্যে একটা জল নেওয়া হয়েছে বা তরল নেওয়া হয়েছে, যার ঘনত্ব হচ্ছে রো এবং তার আয়তন হচ্ছে ভি। বস্তুটা রো1 ঘনত্বের একটি তরলে, আচ্ছা বস্তুটা রো1 ঘনত্বের একটি তরলে ভাসছে, তার মানে এই তরলটার ঘনত্ব হচ্ছে ধরে নিচ্ছি রো1, তাহলে বস্তুর ঘনত্ব রো আর হচ্ছে তরলের ঘনত্ব হচ্ছে রো1। এবার প্রশ্ন হলো যে আমরা যদি ধরে নিই যে বস্তুটি হচ্ছে নিমজ্জিত অবস্থায় রয়েছে, তরলে নিমজ্জিত অবস্থায় রয়েছে, মানে একদম, এবার নিমজ্জিত অবস্থা যদি যেটা রয়েছে, যেটা আমি প্রথমেই বললাম যে ভি আয়তন হচ্ছে নিমজ্জিত রয়েছে, তাহলে এইখানে আমরা ভাষার শর্ত অনুযায়ী কি বস্তুর ওজনটা হবে হচ্ছে অপসারিত তরলের ওজনের সমান। তরলের ওজনটা কত হবে? তরলের ওজনটা হবে হচ্ছে তরলের ঘনত্ব যেহেতু রো1 ছিল, তাহলে ভি স্মল ভি ইন্টু রো ইন্টু জি। এবার বস্তুর ওজন হচ্ছে বস্তুর আয়তন, যেটা মোট ভি হচ্ছে বস্তুর আয়তন, গুণ হচ্ছে রো বস্তুর ঘনত্ব রো ইন্টু জি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে হিসাবটা। বস্তুর ওজন যেটা হবে বস্তুর সমান ওজনের তরলকে অপসারিত করবে। এখন আমি দেখছি যে বস্তু যে ভি আয়তন যদি মানে ও যদি নিমজ্জিত থাকে, তাহলে ভি আয়তনের তরলকেই হচ্ছে অপসারিত করেছে। ভি আয়তনের তরলের ওজন হলো হচ্ছে কত? ভি রো1 জি। এটা হচ্ছে যে পরিমাণ তরলকে অপসারিত করেছে। আর এটা বস্তুর মোট ওজনটা কত? এটা তো বস্তুর ওজন কত? ভি মানে বস্তুর আয়তন ঘনত্ব গুণ হচ্ছে জি। এই দুটো সমান, এখান থেকে আমরা বলতে পারি ভি বাই ভি, ছোট ভি বাই ভি বড় ভি, মানে ছোট ভি মানে কি অপসারিত তরলের আয়তন বা বস্তুর কতটা হচ্ছে ডুবে রয়েছে, বাই হচ্ছে মোট আয়তন, ইকুয়াল টু হচ্ছে কি রো বাই রো1, মানে বস্তুর ঘনত্ব বাই তরলের ঘনত্ব। তাহলে আমরা বলতে পারি বস্তুর নিমজ্জিত অংশের আয়তন বাই হচ্ছে বস্তুর মোট আয়তন। এই যে অনুপাতটা, এটাকে যদি এটাকে যদি আমরা এন দিয়ে লিখি, এটার মানে কি, এটা হচ্ছে বস্তুর আয়তনের যে অংশ হচ্ছে নিমজ্জিত আছে ইকুয়াল টু হবে বস্তুর ঘনত্ব বাই তরলের ঘনত্ব। তাহলে এই হচ্ছে সূত্র দাঁড়াচ্ছে, এন বসিয়ে দিলে লাস্টে দাঁড়াচ্ছে রো ইকুয়াল টু, মানে রো মানে কি বস্তুর ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে মানে যে অংশ বাইরের যে অংশ হচ্ছে নিমজ্জিত রয়েছে বাই ইন্টু হচ্ছে তরলের ঘনত্ব। অর্থাৎ যদি আমরা এখন যদি তরলটা জল নিই, তাহলে রো1টা 1 হবে। রো1টা 1 হওয়া মানে কি, রো ইকুয়াল টু এন ইন্টু 1। ঠিক আছে, তার মানে বস্তুর ঘনত্বটা কি হবে? বস্তুর ঘনত্ব হবে হচ্ছে যে অংশ হচ্ছে ডুবে থাকে, মানে বস্তুর মোট আয়তনের যে অংশ হচ্ছে জলের মধ্যে ডুবে থাকে, সেটাই অ্যাকচুয়ালি বস্তুর ঘনত্বের সঙ্গে সমান হবে। এরপর আমরা ভাষণের শর্ত পড়বো। বস্তুতে একটা বস্তুকে ছেড়ে দিলাম, জলের মধ্যে ফেলে দিলাম, বস্তু জলে ভাসতে শুরু করলো। আর ভাষার অনেক আছে, অনেক বস্তু দেখা যায় এই মানে বস্তুটা সোজা হয়ে ভেসে রয়েছে, কোনো বস্তু কাত হয়ে যাচ্ছে, কোনো বস্তু কোনোখানে ঘুরতে থাকে। মনে রাখবে এই ভাষণের শর্তের উপর ভিত্তি করে কিন্তু জাহাজগুলো তৈরি হয়। জাহাজের পুরো ভাবনাগুলো কিন্তু এর উপরে ভিত্তি করে এসছে। জাহাজ, সাবমেরিন যেভাবে কাজ করে, এই ব্যাপারগুলো প্রতিটাই কিন্তু তৈরি হচ্ছে আর্কিমিডিসের এই ভাষণের শর্তের উপর নির্ভর করে। এবার ঘটনা হচ্ছে ভাষণের শর্ত কি বলছে এই ভাষণের শর্তে, সেটা আমরা দেখার চেষ্টা করি। এখন ঘটনা হচ্ছে ভাষণের শর্তের প্রথম যেটা হচ্ছে সাম্যের শর্ত। সাম্যের শর্তের ক্ষেত্রে কি হবে? ভাষণের শর্তের মূল জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বস্তুতে মানে যে পরিমাণ বস্তু ভেসে রয়েছে তার যেটা ওজন, সেটা হবে হচ্ছে ওই বস্তু যেটা জল অপসারিত করবে তার ওজনের সঙ্গে সমান। এখন এবার বস্তু যদি আমি ধরে নিই একটা বস্তু একদম স্থিরভাবে ভেসে রয়েছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের হচ্ছে সাম্যের শর্তটা কাজ করবে। আমরা তার আগে এই চিত্রগুলো একটু বুঝে নিই। এখানে এই যে এরকম এই কালো বর্ডার দিয়ে এগুলো বোঝানো হয়েছে যে বস্তুর এই অংশটা খুব ভারী, এটা জলের মধ্যে ডুবে রয়েছে। যদি ডুবে থাকে তাহলে এই ভারী অংশটা তলার দিকে থাকবে। এবার ঘটনা হচ্ছে এটা এখানে আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই জি বিন্দুটা হচ্ছে বস্তুর ভার কেন্দ্র, যেখান দিয়ে বস্তুর ভারটা হচ্ছে নিচের দিকে ক্রিয়া করছে। আর জি ড্যাশটা যেটা আমরা নিয়েছি, জি ড্যাশটা বস্তুর প্লবতা কেন্দ্র, যেখানে বস্তুর যে প্লবতাটা যে বিন্দু দিয়ে উপরের দিকে কাজ করছে, সেটা হচ্ছে প্লবতা কেন্দ্রের কাজ। এই ডাব্লু ড্যাশটা হচ্ছে প্লবতা আর ডাব্লুটা হচ্ছে বস্তুর ভার। এটা যদি একই তলে মানে একই পরস্পর যদি একই লাইনের উপর থাকে, তাহলে বস্তু সবচেয়ে সাম্য একদম যে অবস্থায় থাকে সেই অবস্থায় থাকে। এমন কোনো বস্তু হয় যাকে আমরা যদি একটু কাত করেও দিই, কাত করার পরও দেখা যায় যে বস্তুটার ক্ষেত্রে মানে এই সেই মানে এই ভার কেন্দ্র
আর হচ্ছে আমাদের এই যে প্লবতা কেন্দ্র দুটো একই সরলরেখায় রয়ে গেল এবং এই যে বল দুটি একই দিকে কাজ করা শুরু করলো, সেক্ষেত্রে হচ্ছে বস্তু কিন্তু যেমন ছিল তেমনই থেকে যাবে। যেমন এটা কিন্তু খুব হয় হচ্ছে গোলকের ক্ষেত্রে। গোলকের ক্ষেত্রে যেমনভাবেই তুমি ঘুরিয়ে দাও না কেন, ঘুরিয়ে দিলে কিন্তু তার ভর কেন্দ্র আর প্রবতা কেন্দ্র সবসময় একই লাইনে থেকে যাবে। এই ক্ষেত্রে সে থেকে আমরা বলবো হচ্ছে নিরপেক্ষ সাম্য। এছাড়া কি সাম্য হতে পারে? এক্ষেত্রে এমন সাম্য হতে পারে যে বস্তুটাকে আমরা এদিকে কাত করে দিলাম, এই দিকটায় কাত করে দিলাম, যে কাত করে দিয়েছি সাথে সাথে কি হলো, বস্তুর যে ভর কেন্দ্রটা যেটা ছিল, বস্তুর ভার কেন্দ্র যেখানে ছিল সেখানেই রইলো, সেই ভার কেন্দ্রটা একটু জাস্ট কাত হয়ে যাওয়ার ফলে হচ্ছে বস্তু কাত হয়ে গেছে, সেহেতু বস্তুর ওজনটা নিচের দিকে ওই কেন্দ্র দিয়ে নিচের দিকে কাজ করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এবার বস্তু ছাড়া অপসারিত যে জলটা বা অপসারিত যে তরলটা, তার কিন্তু আকার পরিবর্তন হয়ে যায়। আকার পরিবর্তন হওয়ার ফলে তার প্লবতা কেন্দ্রটা কিন্তু জায়গার থেকে সরে গিয়ে একটু সাইডে চলে আসে। এবার এই প্লবতা কেন্দ্র থেকে আমরা যদি একটা লম্ব টানি, এবার এই লম্বটা আমাদের এই এই যে রেখাটা, এই যে আমরা যে এই জি ড্যাশ আর জি কে নিয়ে যে রেখাটা বানিয়েছিলাম, সেই রেখাটাকে আমরা এই যেখানে যে রেখাটা এইভাবে কালো কালি দিয়ে বোঝানো আছে, এই রেখাটাকে যে বিন্দুতে ছেদ করেছে, এই ছেদ করা বিন্দুটাকে বলা হচ্ছে মেটা কেন্দ্র। মনে রাখতে হবে, বস্তুর এই ভার কেন্দ্র যদি মেটা কেন্দ্রের নিচে থাকে, তাহলে বস্তুটা কিন্তু তখনও হচ্ছে ভাসবে। এবার ঘটনা যেটা হলো, সেক্ষেত্রে এর যে এইদিকে একটা বল আর এর এইদিকে বলের এই ওভারঅল যে টর্কটা, এখানে কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। যাই হোক, এই যে জি আর ডি ড্যাশ এই বিন্দুটাকে যদি আমরা যোগ করি, বিন্দু দুটোকে, যে সরলরেখাটা পাই তাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় রেখা। কেন্দ্রীয় রেখাকে আমাদের হচ্ছে ওই যে নতুন যে প্লবতা কেন্দ্র তৈরি হয়েছে, যে বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটাকে বলা হয় মেটা কেন্দ্র। এবার মেটা কেন্দ্র আর এই যে ভার কেন্দ্র এর যে অবস্থানটা, এই অবস্থানের উপরে কিন্তু বস্তুর সুস্থিতিটা নির্ভর করবে। এখন যদি এমন হয় যে বস্তুটা এমনভাবে বিচ্যুত করা হয়েছে, বস্তুটা এমনভাবে বিচ্যুত করা হয়েছে যাতে হচ্ছে বস্তু বিচ্যুত করার ফলে এমন যদি হয় যে ভার কেন্দ্র, যেটা আমি বলছিলাম, ভার কেন্দ্র যদি মেটা কেন্দ্রের নিচেই থেকে যায়, তাহলে কিন্তু এবার যে ঘটনাটা ঘটবে সেটাতে হচ্ছে বস্তুর ওজন আর প্লবতা, এরা দুজন কিন্তু এক সরলরেখায় আর কাজ করছে না। একটা বল যখন একই সরলরেখায় কাজ না করে একটা মানে মাঝামাঝি কাজ করে, তাকে আর আমরা বলি হচ্ছে দ্বন্দ্ব সৃষ্টি করে। দ্বন্দ্ব যখনই সৃষ্টি হবে, এই দ্বন্দ্বটা কিন্তু বস্তুকে বিচ্যুত মানে যে নতুন যে অবস্থা, যেটা বেঁকে চেকে গেছে, এই বিচ্যুত অবস্থা থেকে পুনরায় ফিরিয়ে আনতে মানে যেটা প্রথমে তার অবস্থা ছিল, সেই অবস্থায় ফিরিয়ে আনতে চেষ্টা করবে। এই ধরনের সাম্য যেটা আমাদের আছে, এই সাম্যের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, মেটা কেন্দ্রটাকে সবসময় ভার কেন্দ্রের ওপরে থাকতে হবে। আবার বলছি, এই ধরনের সাম্যের জন্য মেটা কেন্দ্রটাকে অবশ্যই ভার কেন্দ্রের ওপরে থাকতে হবে। চিত্র 2-এ এটা বোঝানো হয়েছে। চিত্র 2-এ এটা বোঝানো হয়েছে, বেঁকে যাওয়ার ফলে এই দিক মানে আমাদের এই ভরটা, যে ভার যেদিকে কাজ করছে আর প্রবতা যেদিকে কাজ করছে, সেটা কিন্তু একই সরলরেখায় নেই, ফলে একটা দ্বন্দ্বের সৃষ্টি করছে। এই দ্বন্দ্বটাই বস্তুটাকে আবার পুনরায় যে জায়গায় ছিল সেই জায়গায় ফেরত নিয়ে আসতে চেষ্টা করে। এখন যদি এমন হয় যে ভার কেন্দ্রটা মেটা কেন্দ্র, ভার কেন্দ্র মেটা কেন্দ্র যে অবস্থানটা আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, এবার বস্তু ভারী, বস্তুর উপরটা প্রচন্ড ভারী, যার ফলে কি হচ্ছে, ভার কেন্দ্রটা মেটা কেন্দ্রের উপরে রয়েছে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু বস্তুকে আরো কাত হয়ে যাওয়ার চেষ্টা করবে। এবার যে ওই বস্তুর ওজন আর প্লবতা মিলে যে দ্বন্দ্ব সৃষ্টি করে হয়েছিল, সেই দ্বন্দ্বটা কিন্তু বস্তুটাকে আরো কাত করে দেওয়ার সৃষ্টি করবে। এই ধরনের সাম্যকে আমরা বলি হচ্ছে অস্থির সাম্য। মানে বস্তুর ওপর ভারী হলে এরকম টাইপের, বস্তুর ওপর ভারী হলে মানে এরকম টাইপের যদি ভর ভারী হয়, এই ওপর দিকটা আমরা এখানে ভারী দেখেছি, এই রকমের সাম্য দেখায়। এক্ষেত্রে বস্তুর ভার আর প্লবতা যে দ্বন্দ্বের সৃষ্টি করে, সেই দ্বন্দ্বের ফলে বস্তু আবার আরো বেশি বেঁকে যায়, আরো বেশি বিকৃত হয়ে যায়। এটাকে আমরা বলতে পারি অস্থির সাম্য। এখন ঘটনা হলো, যদি এরকম হয়, আমাদের এই বস্তুর যদি এরকম হয়, তাহলে অস্থির সাম্যের ক্ষেত্রে কি হবে, বস্তু আরো হয়ে যাবে, আরো বেঁকে যাবে। এইবার একটা ঘটনা সেটা হচ্ছে, যেটা সুষম গোলকের ভার যে সাম্যটা, সেটা কিন্তু নিরপেক্ষ প্রকৃতির হয়, যেটা আমি প্রথমেই বলছিলাম। এবার যেটা বস্তুর ভার কেন্দ্র যদি মেটা কেন্দ্রের নিচে থাকে, তাহলে সেটা কিন্তু যে আমরা দেখলাম যে যে দ্বন্দ্বটা সৃষ্টি হয়, তাতে সেই দ্বন্দ্বটা বস্তুকে আবার পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে। এবার ঘটনা হচ্ছে, এই যে ফিরিয়ে আনার যে বলটা বা যে টর্কটা কাজ করে, এটাকে বলা হচ্ছে রেস্টোরিং টর্ক বা প্রত্যানায়ক টর্ক। এবার ঘটনা হলো, এই ব্যাপার হলো, এই মানে রেস্টোরিং টর্কই কিন্তু বস্তুটাকে আবার পুরোনো জায়গায় ফিরিয়ে নিয়ে আসে। এবার কিছু কিছু ঘটনা আমরা এখান থেকে দেখতে পাবো, যেগুলো আমরা প্রকৃতিতে বারবার দেখেছি, কিন্তু এগুলোর কারণ কিন্তু এবার আমরা এখান থেকে সৃষ্টি হবে। তোমরা নৌকায় চলেছো, নৌকায় যাতায়াত করছো,
হট করে নৌকার একটু ঝটফট দেওয়া শুরু করলো, মাঝি তোমায় বললো, আর মাঝি বললো যে এই আপনারা বসে পড়ুন, বসে পড়ুন, সব বসে পড়ুন। এই ঘটনাটি কিন্তু অনেকের সঙ্গে, এমনকি আমার সঙ্গেও ঘটেছে। কেন হয়? যখন তুমি বসে পড়বে, ভালো করে দেখো, একাধিক বস্তু একটা বা একাধিক লোক, যদি অনেক সংখ্যক লোক যদি একসঙ্গে দাঁড়িয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? সেক্ষেত্রে ওই লোকগুলো দাঁড়িয়ে থাকার ফলে নৌকার লোকগুলো তো অনেক ভর আছে, লোকগুলোরও অনেক ভার। এবার তার মানে নৌকার ভার কেন্দ্রটা কিন্তু অনেকটা উপরে হয়ে উঠে যাচ্ছে। অনেকটা উপরে এসে যাওয়ার ফলে কি হবে? মেটা কেন্দ্রটা নিচে হয়ে যাবে ভার কেন্দ্র উপরে। তাহলে কি ঘটবে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, নৌকা উল্টে যাবে। এবার এমন যদি ঘটে যে আমরা লোক যদি বসে পড়ে, তাহলে কিন্তু ভার কেন্দ্রটা নিচের দিকে চলে যাবে। আর ভার কেন্দ্র যত মেটা কেন্দ্র থেকে নিচের দিকে যাবে, তত কিন্তু নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে সমুদ্রে যেসব জাহাজ ভাসে, জাহাজ ভর্তি অবস্থায় মোটো ডোবে না, কিন্তু অথচ খালি জাহাজ সবকিছু মাল খালাস করে ফিরে যাচ্ছে, সেই জাহাজ ডুবে যায়। এমনকি এই ঘটনার জন্য কি করা হয়, খালি জাহাজ এখন নিয়ে যাওয়া হয় না, কি করে তার মধ্যে অনেক কিছু বোরে টোরে জিনিসপত্র, সব খালি জিনিসপত্র বোরে বা ভারী কিছু পাথর টাথর সব বোরে জাহাজটাকে বেশ ভারী করা হয়। এগুলোকে বলা হয় ব্যালাস্ট। কেন? এবার ঘটনা হচ্ছে, এইগুলো কেন হচ্ছে এই ঘটনাটা? কারণ আমরা যখনই হচ্ছে জাহাজ খালি হয়ে যাচ্ছে, ভার কমে যাচ্ছে, ভার কেন্দ্রটা উপরের দিকে উঠে চলে আসছে। এবার প্রবতার জন্য যদি মেটা কেন্দ্র নিচে হয়ে যায় আর ভার কেন্দ্র যদি উপরে হয়ে যায়, জাহাজ খুব সহজেই হচ্ছে উল্টে যাবে অস্থির সাম্যের জন্য। এখানে সুস্থির সাম্যের রাস্তা কি? জাহাজের তলার দিকে কোলের মধ্যে অনেক ভারী ভারী জিনিস দেওয়া হয়, যাতে ভার কেন্দ্রটা নিচের দিকে থাকে। যার ফলে ভার কেন্দ্র যদি মেটা কেন্দ্রের থেকে নিচে থাকে, তাহলে বস্তু হচ্ছে সাম্যে থেকে যাবে, নিরপেক্ষ সাম্য বা সুস্থির সাম্যে থাকবে। এখানে এরকম টাইপের কিছু প্রশ্ন আছে, তোমরা বইতেও অনেক প্রশ্ন পাবে, এই প্রশ্নগুলো তোমরা পড়বে। অসুবিধা হলে তোমরা বই ভালো করে দেখলে ব্যাপারগুলো তোমরা সহজেই বুঝতে পারবে।